আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শেখ এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর যে দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে, সেখান থেকে আমরা ভূগোল বিষয়ের উত্তরটি তৈরি করব আমরা। তো তার আগে আমরা চলো প্রশ্নটা দেখে আসি যে আমাদের প্রশ্নে কি বলা হয়েছে। যে আমাদের নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ। তো আমাদের এটা হলো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এটা আমাদের 3, অর্থাৎ ভূগোলের 3 নম্বর অ্যাসাইনমেন্ট এটা আমাদের। তো আমাদের অধ্যায়ের শিরোনাম এটা, যে দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী। আমাদের নির্ধারিত কাজটা দেখে আসি, যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এখানে বলা হয়েছে যে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীতে জলবায়ুগত তারতম্য পরিলক্ষিত হয়। অনধিক 300 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীতে জলবায়ুগত তারতম্য পরিলক্ষিত হয়, এটার উপরে ভিত্তি করে আমাদেরকে একটা প্রতিবেদন লিখতে হবে। কিন্তু এখানে আমাদের কিছু সংকেত দিয়ে দিছে, যে এই সংকেতটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ফলো দিস রুলস। যে 1 নম্বরে বলা হয়েছে সূচনা 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 লিখতে হবে। 2 নম্বরে পৃথিবীর বার্ষিক গতি ও ঋতু পরিবর্তন প্রক্রিয়ার বর্ণনা। 3 নম্বরে বলা হয়েছে ঋতু পরিবর্তনের চিত্র, যে ঋতু কিভাবে পরিবর্তিত হয় সেটার চিত্র দিতে হবে। 4 নম্বরে বলা হয়েছে উপসংহার। তো আমাদের এই 4টা অপশন অবশ্যই ফলো রাখতে হবে। আমি সেভাবে উত্তরটা তৈরি করেছি। চলো আমরা উত্তরটা লিখি। আমাদের প্রথমে প্রতিবেদনের উপরেই আমাদেরকে হেডিং দিতে হবে যে সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীতে জলবায়ুগত তারতম্য পরিলক্ষিত হয়। তো এখানে বলা হয়েছে 300 শব্দের মধ্যে, তো আমি বেশি দিয়েছি, অনেকটা বেশি দিয়েছি। সো তোমরা এখান থেকে যার যার মতো একটু ছোট করে লিখতে পারো, 300 শব্দের মধ্যে লিখতে পারো, অর্থাৎ যে যেমনটা ইচ্ছা করো সেটা আর কি। তো যাই হোক, যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো এটা, আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা এটা লিখবে যে মহাবিশ্ব আমাদের পৃথিবী। তো চলো আমরা শুরু করি। যে সূচনাতে বলা হয়েছে পৃথিবী মানবজাতির আবাসস্থল। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ। সৌরজগতের কেন্দ্রে সূর্য রয়েছে, মহাকাশে এরূপ বহু নক্ষত্র রয়েছে। পাশাপাশি চন্দ্র, এটা একটা উপগ্রহ, পৃথিবী গ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি রয়েছে। ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী দূর দূরান্তের সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেখা সবকিছু নিয়েই মহাবিশ্ব। পৃথিবীর বার্ষিক গতি ও ঋতু পরিবর্তনের প্রক্রিয়া। পৃথিবীর গতি, দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর যে গতি সেটা। পূর্বে মনে করা হতো পৃথিবী স্থির এবং সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। হ্যাঁ, পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, নিজ অক্ষ বা মেরুরেখার উপরও আবর্তন করে। পৃথিবীর গতি 2 প্রকার, অর্থাৎ পৃথিবীর গতিটা হলো 2 প্রকার। নিজ অক্ষের উপর একদিনে আবর্তন করাকে আহ্নিক গতি বা রোটেশন, এবং কক্ষপথে 1 বছরে সূর্যকে পরিক্রমণ করাকে বার্ষিক গতি বলা হয়। এরপরে বলা হচ্ছে আহ্নিক গতি, রোটেশন। পৃথিবী গতিশীল পৃথিবী গতিশীল পৃথিবী তার নিজের মেরুদণ্ডের বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলা হয়। পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, অর্থাৎ একদিন। একে সৌরদিন বলে। এরপরে পৃথিবীর আহ্নিক গতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পৃথিবী পৃষ্ঠ পুরোপুরি গোল না হওয়ায় এর পৃষ্ঠ সর্বত্র সমান নয়। সে কারণে পৃথিবী পৃষ্ঠের সকল স্থানের আবর্তন বেগও সমান নয়। নিরক্ষরেখার পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি, এজন্য নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। এরপরে যত মেরুর দিকে, অর্থাৎ যত মেরুর দিকে যাবে এই আবর্তনের বেগ তত কমতে থাকে এবং মেরুদয়ে, অর্থাৎ এটা হবে মেরু, মেরুদয়ে প্রায় নিঃশেষ হয়ে যায়। বার্ষিক গতি বার্ষিক গতিতে বলা হচ্ছে সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবীর নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে ঘড়ির কাঁটার বিপরীতে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। একবার একবার সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। একে সৌর বছর বলে। কিন্তু আমরা 365 দিনকে 1 বছর ধরি, এতে প্রতি বছর প্রায় 6 ঘন্টা অতিরিক্ত থেকে যায়।
এ অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা বা একদিন সময়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হয়। এভাবে যে বছর ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে 29 দিন করা হয় এবং ওই বছরটিকে 366 দিন ধরা হয়, সেই বছরটিকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণত কোনো বছরকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে ওইসব বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার ধরা হয়। এরপরে বার্ষিক গতির ফল, দ্য রেজাল্টস অফ রেভলিউশন। বার্ষিক গতির ফল হলো দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, অর্থাৎ বার্ষিক গতির ফলে কি কি হয়? দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয় এবং ঋতু পরিবর্তন হয়। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি অর্থাৎ দিন রাতের কম বা বেশি হয়ে থাকে। পৃথিবীর দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ: পৃথিবীর অভিগত গোলাকৃতি, খ পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, গ পৃথিবীর অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি, ঘ পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান, ঙ পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান। এরপরে বলা হয়েছে সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখার কক্ষপথের সঙ্গে ৬৬.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবী ৬৬.৫ ডিগ্রি কোণ করে চলার কারণে ২১শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এরপর ধীরে ধীরে সূর্যের কিরণ উত্তর গোলার্ধের দিকে যেতে থাকে। সূর্যকে পরিক্রমণ করতে করতে ২১শে জুন পৃথিবী এমন এক জায়গায় আসে যে তখন সূর্যের রশ্মি ভূপৃষ্ঠের ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে অর্থাৎ কর্কটক্রান্তির উপর লম্বভাবে পড়ে। এ সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। সে কারণে এই সময় উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রাও বেশি হয়ে থাকে। উত্তর গোলার্ধে ২১শে জুন দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। ২১শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়, একে কর্কট সংক্রান্তি বলে। ২৩শে সেপ্টেম্বর পুনরায় ২১শে মার্চের মতো সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সেদিন সর্বত্র দিনরাত সমান হয়। ২৩শে সেপ্টেম্বর থেকে আবার সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে কিরণ বেশি দিতে থাকে। ২২শে ডিসেম্বর এমনভাবে কোণ করে থাকে তাতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়। ঋতু পরিবর্তন: তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। আমরা জানি সমগ্র পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করা হয়েছে। নিরক্ষরেখার উপর দিকের অংশকে উত্তর গোলার্ধ এবং নিচের দিকের অংশকে দক্ষিণ গোলার্ধ ধরা হয়। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল, আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। তেমনি উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল, আবার উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উত্তর গোলার্ধে। এখানে জুন মাসের দিকে গরম বেশি অনুভূত হয়। এই সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল। দেন আমাদের আরেকটা পয়েন্ট হলো ঋতু পরিবর্তনের কারণ, কজেস অফ চেঞ্জিং সিজনস, অর্থাৎ ঋতু যে পরিবর্তন হয় সেটার কারণগুলো। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ হলো পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি। পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধের নিকট অবস্থান করে তখন সেই গোলার্ধে দিন বড় এবং রাত ছোট। তার বিপরীত গোলার্ধে রাত বড়, দিন ছোট। পৃথিবী দিনের বেলায় তাপ গ্রহণ করে, ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং রাতের বেলায় বিকিরণ করে শীতল হয়। তখন একটি স্থানে বড় দিনে ভূপৃষ্ঠ যে তাপ গ্রহণ করে, ছোট রাতে সে তাপ পুরোটা বিকিরণ করতে পারে না। ওই স্থানে সঞ্চিত তাপের কারণে আবহাওয়া উষ্ণ হয় এবং তাতে গ্রীষ্মকালীন আবহাওয়া পরিলক্ষিত হয়। বিপরীত গোলার্ধে রাত বড়, দিন ছোট হওয়াতে দিনের বেলায় যে তাপ গ্রহণ করে রাতের বেলায় সব তাপ বিকিরণ করে ঠান্ডা অনুভূত হয়, তখন শীতকাল। ২ নম্বর পয়েন্টে বলা হয়েছে পৃথিবীর গোলাকার আকৃতি। পৃথিবী গোল, তাই পৃথিবীর কোথাও সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, আবার কোথাও তির্যকভাবে পড়ে, ফলে তাপমাত্রার পার্থক্য হয় এবং ঋতু পরিবর্তিত হয়। ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। পৃথিবীর আবর্তন পথ উপবৃত্তাকার, তাই বছরের বিভিন্ন সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম বেশি হয়। এতে তাপমাত্রার পার্থক্য হয়, তাই ঋতু পরিবর্তিত হয়।
4 নম্বর, পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান। সূর্যকে পরিক্রমণের সময় নিজ কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার সমকোণে না থেকে ৬৬.৫ ডিগ্রি কোণে হেলে একই দিকে অবস্থান করে। এতে বছরে একবার পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সূর্যের নিকটবর্তী হয়। যে গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে সেই গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয়। তার তাপমাত্রা তখন বেশি হয় এবং দূরে গেলে তাপমাত্রা কম হয়। ফলে ঋতু পরিবর্তন ঘটে। ৫ নম্বর পয়েন্টে বলা হয়েছে, বার্ষিক গতির কারণে পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্যকিরণ বিভিন্ন স্থানে কম বেশি পড়ার কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রার পার্থক্য ঘটছে। ফলে বিভিন্ন স্থানে জলবায়ুর বিভিন্নতা হয়। একে ঋতু পরিবর্তন বলে। ঋতু পরিবর্তন প্রক্রিয়া, দ্য প্রসেস অফ চেঞ্জিং সিজন। আমরা জানি পৃথিবীতে 4টি ঋতু: গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। আমরা এখন দেখব ঋতু কিভাবে পরিবর্তিত হয়। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থা থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল। 21শে মার্চের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। এর সঙ্গে সঙ্গে যত দিন যায় তত উত্তর মেরুতে আলোকিত অংশ বাড়তে থাকে। এভাবে 21শে জুনে গিয়ে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে 21শে জুন উত্তর গোলার্ধে বড়দিন এবং ছোট রাত হয়। ওই দিনই সূর্যের উত্তরায়ণের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে। দিন বড় হওয়ার কারণে উত্তর গোলার্ধে 21শে জুনের 1.5 মাস পূর্ব থেকেই গ্রীষ্মকাল শুরু হয় এবং পরের 1.5 মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয়। এই সময়ে দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা দেখা যায়, অর্থাৎ শীতকাল অনুভূত হয়। এই সমুদ্র সূর্য হেলে থাকার কারণে এই সময় এখানে এই সময় হবে এখানে এ সময় হবে এ সময় সূর্য হেলে থাকার কারণে এ গোলার্ধে সূর্য কম সময় ধরে কিরণ দেয়। ফলে দিন ছোট এবং রাত বড় হয়। দিনে ভূপৃষ্ঠ কতটুকু উত্তপ্ত হয়, রাতে তাপ বিকিরণের ফলে তা ঠান্ডা যতটুকু উত্তপ্ত হয় রাতে তাপ বিকিরণের ফলে তা ঠান্ডা হয়ে যায়। এখানে বনপীতের আবহাওয়া বিরাজ করে। দক্ষিণ গোলার্ধে এ সময়কে শীতকাল বলে। উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। 21শে জুন থেকে দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলতে থাকে। উত্তর গোলার্ধের অংশগুলো কম কিরণ পেতে থাকে এবং দক্ষিণ গোলার্ধের অংশগুলো বেশি সূর্যকিরণ পেতে থাকে। এভাবে 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাই এ সময় পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। দিনের বেলায় যে তাপ আসে রাত সমান হয়, একই পরিমাণ তাপ বিকিরিত হওয়ার সুযোগ পায়। ফলে আবহাওয়াতে ঠান্ডা গরমের পরিমাণ সমান থাকে। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। 23 সেপ্টেম্বরের 1.5 মাস আগে থেকেই উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয় এবং 1.5 মাস পর পর্যন্ত এই শরৎকাল স্থায়ী হয়। উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। এই পয়েন্টটা 23শে সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। এই সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আসতে থাকে, উত্তর গোলার্ধ দূরে সরতে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে এবং উত্তর গোলার্ধে কোপ করে কিরণ দেয়। এতে উত্তর গোলার্ধে দিন ছোট ও দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট হতে থাকে। এর মধ্যে 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। সেই দিন উত্তর গোলার্ধে ছোট দিন ও বড় রাত হতে শীতকাল। ওই দিনই সূর্যের দক্ষিণায়নের শেষ এবং তার পরের দিন থেকে পুল্লার সূর্য উত্তর দিকে আসতে থাকে। 22শে ডিসেম্বরের 1.5 মাস পূর্বেই উত্তর গোলার্ধে শীতকাল শুরু হয় এবং পরের 1.5 মাস পর্যন্ত বিরাজ করে। এই সময়টাতে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। পৃথিবী তার কক্ষপথে চলতে চলতে 22শে ডিসেম্বরের পর থেকে 21শে মার্চ পর্যন্ত এমন স্থানে ফিরে আসে যখন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। দিনের বেলায় সূর্য কিরণের কারণে ভূপৃষ্ঠের বায়ুস্তর গরম হয় এবং রাত্রিবেলায় বিকিরিত হয়ে ঠান্ডা হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় এবং ওই দিনটিকে বাসন্ত বিষুব বা মহাবিষুব বলে।
ঋতু পরিবর্তনের চিত্র, আমাদেরকে এই চিত্রটা অবশ্যই দিতে হবে, যে এই চিত্রটা তোমরা অবশ্যই বই দেখবা, যে বই থেকে তোমরা এরকম ভাবে লিখবা, অথবা প্রয়োজনে তোমরা বইয়ের যেখানে ছবিটা আছে সেখান থেকে কাট করে অর্থাৎ কেটে তোমাদের অ্যাসাইনমেন্টের পেজে আঠা দিয়ে লাগাতে পারো। এটা যে ঋতু পরিবর্তনের প্রভাব, ইম্প্যাক্ট অফ চেঞ্জিং সিজন। ঋতু পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পেশাকে প্রভাবিত করে। পৃথিবীর বিভিন্ন স্থান ঋতু পরিবর্তনের ফলে বিনোদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। ঋতু পরিবর্তন জীবজগতের বৃদ্ধি বিস্তার নিয়ন্ত্রণ করে। ঋতু পরিবর্তনের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়। দেন আছে আমাদের উপসংহার, অর্থাৎ এটা আমাদের লাস্ট স্টেপ, উপসংহার। সূর্য একটি নক্ষত্র এবং চাঁদ একটি উপগ্রহ। এই আকাশের শুরু ও শেষ নেই, আদি অন্তহীন এই আকাশকে মহাকাশ বলে। মহাকাশে অসংখ্য জ্যোতিষ্ক রয়েছে, এরা সুশৃঙ্খলভাবে নিজস্ব কক্ষপথে নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে কোনো কোনোটার আলো আছে, আবার কোনো কোনোটার আলো নেই। মহাকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, ব্ল্যাক ড্রাফট, কৃষ্ণগহ্বর প্রভৃতি সবকিছুই রয়েছে। এদের সবাইকে নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না। কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন। অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও শেষ নেই। আবার কেউ কেউ এখনো বিশ্বাস করেন মহাবিশ্বের আকার ও আকৃতি আছে। মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে। এর অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে। এই অজানা হয়তো চিরকালই থাকবে। তো এটা হলো আমাদের উপসংহার। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা এর মধ্যে থেকে সুন্দর করে লিখবে 300 শব্দের মধ্যে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে।